আমাদের সোলার সিস্টেমে মাত্র একটি সূর্য রয়েছে, যা সমগ্র পৃথিবীকে আলোকিত করে। যদিও রাতের বেলায় সমগ্র পৃথিবী অন্ধকারে ডুবে যায়, এর কারণটাও হয়তো আমরা সকলেই জানি। আর্থ রোটেশনের জন্য এমনটি হয়। স্কুলে আমরা সকলেই পড়েছি, সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকে সেখানে দিন, আর এর অপোজিট সাইডে রাত্রি হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, স্পেসে সূর্যের ন্যায় অজস্র তারা রয়েছে, তাহলে এখানে চির অন্ধকার কেন বিরাজ করে? স্পেসের রং আদৌ কি কালো, নাকি অন্য কিছু যা আমাদের চোখে ধরা দেয় না? এর থেকেও বড় প্রশ্ন হলো, পৃথিবী থেকে আকাশ নীল দেখায়, কিন্তু চাঁদ থেকে কালো কেন দেখায় জানেন? একসময় আমাদের এই ভাস্ট ইউনিভার্সের কালার অরেঞ্জ ছিল। যদি না জেনে থাকেন, আজকের এই এপিসোডটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। এখনো পর্যন্ত হওয়া স্পেস রিসার্চ থেকে জানা যায়, আমাদের এই স্পেস অনন্ত, যার কোনো সীমা নেই। কিন্তু ইউনিভার্সের একটি নির্দিষ্ট সীমা রয়েছে, যাকে আমরা অবজারভেবল ইউনিভার্স বলি। যেমনটি আমরা সকলেই জানি, মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং থেকে, যা আজ থেকে 13.7 বিলিয়ন বছর পূর্বে ঘটেছিল। আর শুরুর দিকে ব্রহ্মাণ্ডের আকার খুবই ছোট ছিল, যার পর সময়ের সাথে ব্রহ্মাণ্ডে থাকা সকল তারা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। অর্থাৎ যে সকল তারা আমাদের থেকে অনেক দূরে রয়েছে, তাদের রশ্মি এখনও আমাদের কাছে পৌঁছায়নি। ঠিক যেমন বজ্রপাতের আওয়াজ আমাদের কাছে কিছু সময় পর পৌঁছায়। যেহেতু লাইটকে ট্রাভেল করতে সময় লাগে, তাই যখন আমরা ব্রহ্মাণ্ডের কোনো দূরতম তারাকে দেখি, তখন সেই আলোক রশ্মি কয়েক লাখ বছরের পুরাতন হয়। অর্থাৎ আমরা তাকে প্রেজেন্ট টাইমে দেখতে পাই না, যা দেখি সেই স্টারের পাস্টকে। এর কারণ সেই সকল স্টার আমাদের থেকে অনেক দূরে রয়েছে, আর এই দূরত্ব এতটাই বেশি হয় যে সেই তারার লাইট আমাদের কাছে পৌঁছাতে কয়েক বিলিয়ন বছর সময় লেগে যায়। এই জন্য আমরা ব্রহ্মাণ্ডে যা দেখি তা প্রায় সবই এর অতীত। আর হয়তো প্রেজেন্ট টাইমে কোনো আলোকরশ্মি এখানে পৌঁছাতে না পারার জন্যই আমরা স্পেসকে কালো দেখি। তবে এটি অ্যাকচুয়াল কারণ নয়। কিন্তু সূর্যরশ্মি স্পেসের অল ডিরেকশনে ট্রাভেল করে, কিন্তু আলোকরশ্মিকে কখনো দেখা যায় না। লাইট যে বস্তুর ওপর পড়ে সেই বস্তু দেখা দেয়। মহাকাশে থাকা অজস্র গ্রহ যেমন পৃথিবী, চাঁদ, এরা তখনই দেখা দেয় যখন এদের ওপর লাইট পড়ে। তাই স্পেসে লাইট নেই এটি সম্পূর্ণ মিথ্যে। স্পেসেও লাইট থাকে, কারণ স্পেস থেকে লাইট ট্রাভেল করে পৃথিবীতে পৌঁছায়। যখন আলোকরশ্মি কোনো বস্তুর উপর পড়ে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখ পর্যন্ত পৌঁছায়, তখন সেই বস্তুকে আমরা দেখতে পাই। আমরা সকলেই জানি, বিগ ব্যাংয়ের পর ইউনিভার্সের জন্ম, যার পর লাগাতার ইউনিভার্স এক্সপ্যান্ড অর্থাৎ সম্প্রসারণ হয়ে চলেছে। আর তাই এই সুবিশাল ব্রহ্মাণ্ডের সর্বত্র স্পেস অবজেক্ট থাকে না। প্রতিটি স্পেস অবজেক্ট একে অপরের থেকে বহু দূরে অবস্থান করে। তাই স্পেসের সেই সকল ফাঁকা স্থানে যেখানে কোনো স্পেস অবজেক্ট নেই, সেখানে লাইট কেমনভাবে কোনো বস্তুর উপর রিফ্লেক্ট করে আমাদের চোখ পর্যন্ত পৌঁছাতে পারে? সিম্পলভাবে বলতে গেলে, মহাকাশে লাইটকে রিফ্লেক্ট করার মতন কোনো অবজেক্ট থাকে না, যার জন্য স্পেস সর্বদাই অন্ধকার দেখায়। অপরদিকে পৃথিবীতে সর্বত্র কোনো না কোনো বস্তু রয়েছে, যার উপর সূর্যরশ্মি রিফ্লেক্ট করে আমাদের চোখে পৌঁছায়, যার জন্য আমরা সেই সকল বস্তুকে দেখতে পাই, যার জন্য আমরা মনে করি পৃথিবীর সর্বত্র লাইট রয়েছে। এবার অনেকেই ভাবতে পারেন, দিনের বেলায় আকাশ নীল কেন দেখায়? পৃথিবীর অ্যাটমসফিয়ারে থাকা ধূলিকণা এবং জলীয় বাষ্পের উপর সূর্যরশ্মি পড়লে তা ব্লু কালারে রিফ্লেক্ট হয়ে যায়, যার জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়। যদি পৃথিবীর অ্যাটমসফিয়ার না থাকতো, তাহলে হয়তো এই আকাশ নীল দেখাতো না, যার জন্য চাঁদের মাটি থেকে দিনের বেলায়ও আকাশ কালো দেখায়, কারণ চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই। যখন ব্রহ্মাণ্ডে তারার জন্ম হয়নি, তখন এখানে সবকিছুই কালো অন্ধকারে ঢেকে ছিল। কিন্তু যদি আমরা এর থেকেও পিছনে যাই, তাহলে লাইট দেখতে পাওয়া উচিত। সেই লাইট যা বিগ ব্যাংয়ের সময় বেরিয়েছিল, যাকে আমরা কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলি, অর্থাৎ সিবিআর। যদি এর সম্পর্কে ডিটেলসে জানতে চান, তাহলে কমেন্ট করে জানান। কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অনুযায়ী শুরুর দিকে আমাদের ব্রহ্মাণ্ড অরেঞ্জ কালারের ছিল। একদমই ঠিক শুনেছেন। বিগ ব্যাং হওয়ার ঠিক 4 লাখ বছর পর
যখন ইউনিভার্স খুবই ডেন্স এবং গরম ছিল, সেই সময় সমগ্র ইউনিভার্সের কালার একটাই ছিল, অরেঞ্জ। আর এই সময় অধিক তাপমাত্রার চার্জ পার্টিকেলস ছিল। এই সময় তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ইলেকট্রন এবং প্রোটন একসাথে মার্চ হয়ে অ্যাটমের নির্মাণ করতে পারেনি। এই সকল আয়োনাইজড পার্টিকেলকে প্লাজমা বলা হয়। যেমন সকল জিনিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে এমিট করে, ঠিক তেমনই এই প্লাজমা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে এমিট করত। কিন্তু যেহেতু সেই সময় নিউট্রাল অ্যাটম ছিল না এবং ইউনিভার্স খুবই ডেন্স ছিল, সেই জন্য এই সকল লাইট পার্টিকেলস বেশি দূর পর্যন্ত ট্রাভেল করতে পারত না, কারণ অধিক ঘনত্বের জন্য এই সকল পার্টিকেলস ইলেকট্রনের মাঝে আটকে যেত। এরপর সময়ের সাথে এই প্লাজমার টেম্পারেচার কমতে শুরু করে, যার পর তাপমাত্রা 3000 ক্যালভিনের নিচে নেমে যায়। তখন নিউট্রাল অ্যাটমের রচনা শুরু হয়। এই সময় থেকে ইউনিভার্স অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছিল। এই সময় থেকে প্লাজমার অরেঞ্জ লাইট পার্টিকেল ইউনিভার্সে ট্রাভেল করতে সক্ষম হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ইউনিভার্সের অরেঞ্জ কালার থেকে বর্তমানে ব্ল্যাক হলো কিভাবে? আমরা সকলেই জানি ইউনিভার্স সম্প্রসারণ হচ্ছে, যার জন্য ইউনিভার্সে থাকা লাইটের ওয়েভ লেন্থকে স্ট্রেচ করে দেয়। এই প্রক্রিয়াকে কসমোলজিক্যাল রেড শিফটিং বলা হয়। সময়ের সাথে এই অরেঞ্জ লাইট পার্টিকেলস স্ট্রেচ হয়ে লাল কালারে পরিবর্তিত হয়, যার পর আরও স্ট্রেচ হতে হতে ইনফ্রারেডে পরিবর্তিত হয়। প্রায় 13.7 বিলিয়ন বছর পর ইউনিভার্স এক্সপ্যান্ড হতে হতে এই ওয়েভ লেন্থ স্ট্রেচ হয়ে মাইক্রোওয়েভের পরিবর্তিত হয়, যাকে আমরা খালি চোখে আর দেখতে পাই না, যার জন্য স্পেস ডার্ক দেখায়। নাসার হাবেল স্পেস টেলিস্কোপ বহু দূরে থাকা গ্যালাক্সিকে দেখার জন্য ইনফ্রারেড ক্যামেরার ব্যবহার করেছিল, কারণ প্রতি মুহূর্তে দূরের গ্যালাক্সি স্টার্স আমাদের থেকে আরও দূরে চলে যাচ্ছে। যেমন আমাদের কাছ থেকে হর্ন বাজিয়ে কোনো গাড়ি দূরে যাওয়ার সাথে তার সাউন্ড কমে যায়, ঠিক একইভাবে ডপলার এফেক্টের জন্য স্টারলাইট ধীরে ধীরে স্ট্রেচ হয়ে রেড শিফটেড হয়ে যায়, অর্থাৎ স্ট্রেচ হয়ে এই আলোকরশ্মি লাল রঙে রূপান্তরিত হয়। আর যে তারা খুব দূরে থাকে তার লাইট আরও স্ট্রেচ হয়ে ভিজিবল লাইট থেকে ইনফ্রারেডে পরিবর্তিত হয়ে যায়। আর আমরা এই আলোকে তখন আর দেখতে পাই না, কারণ আমাদের চোখ ইনফ্রারেড রেডিয়েশনকে ক্যাচ করতে পারে না। আর ঠিক এই জন্যই রাতের আকাশ কালো দেখায়। অ্যাকচুয়ালি রাতের আকাশ কালো নয়, এই সময় এখানে আলো থাকে, তবে সেই আলোকরশ্মিকে দেখার মতন ক্ষমতা আমাদের থাকে না, কারণ সেই লাইট ইনফ্রারেডে রূপান্তরিত হয়ে যায়। তবে হয়তো নিয়ার ফিউচারে দিনের আকাশ আর নীল দেখাবে না, তখন রাতের আকাশের ন্যায় ডার্ক ব্ল্যাক দেখাবে। বিশ্ব পরিবেশ দপ্তরের রিপোর্ট অনুযায়ী মানবজাতি নিজেকে অ্যাডভান্স সিভিলাইজেশনে পরিণত করতে গিয়ে যে পরিমাণে কলকারখানা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তাতে হয়তো আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর অ্যাটমসফিয়ারে কার্বনের মাত্রা এতটাই বেড়ে যাবে যে শ্বাস নেওয়ার মতন মুক্ত বাতাস আর থাকবে না। সেই সময় দিন হোক আর রাত, সর্বত্রই পৃথিবী থেকে আকাশ কালো দেখাবে। তখন আকাশের রং নীল, এই কথাটা হয়তো গল্প কথায় পরিণত হবে। যাই হোক, নিজের পরিবেশকে সুস্থ রাখুন। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।